কয়েক ঘন্টার বৃষ্টিতে জলজটের কারণে রাজধানীতে তীব্র যানজট, চরম দুর্ভোগে নগরবাসী। রাজধানীর বিভিন্ন এলাকায় পানি সংকট, চরম বিপাকে বাসিন্দারা। সরবরাহ লাইন একই নেটওয়ার্কের আনার পরামর্শ বিশেষজ্ঞদের। যশোর মাদারীপুরে মাদক বিরোধী অভিযানে নিহত 2, পুলিশ বলছে বন্দুকযুদ্ধ। ময়মনসিংহে চলছে মাদক বিরোধী অভিযান। উচ্চ আদালতের জামিনের আদেশ জাল করে মুক্তি নিয়ে লাপাত্তা 2 ইয়াবা ব্যবসায়ী, হতবাক আদালত। জড়িতদের শনাক্তের তদন্তের আদেশ। এবং আন্তর্জাতিক চাপ সামাল দিতে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে মিথ্যাচার করছে মিয়ানমার, দাবি আশ্রয় নেয়া রোহিঙ্গাদের। প্রত্যাবাসনের ঘোষণা প্রতারণা বলছে প্রশাসন। সময় সংবাদের সঙ্গে আছি আমি জুনায়েদ আল হাবিব। কয়েক ঘন্টার বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলজটের কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন নগরবাসী। ভ্যাপসা গরমে কিছুটা স্বস্তি মিললেও যানজটের ভোগান্তিতে অস্বস্তিতে ফেলে দেয় নগরবাসীকে। সাপ্তাহিক কর্মদিবসের শেষ দিন হওয়ায় রাজধানীর ভোগান্তি নতুন মাত্রা নিয়েছে। রাজধানীর ফার্মগেট প্রতিনিয়ত যেখানে হাজারো মানুষের চলাচল, আসা যাওয়ার 2 রাস্তায় সমানভাবে যানজটের বিকল হয়ে পড়েছে ট্রাফিক ব্যবস্থা। বৃষ্টি ও যানজটে থমকে গেছে রাজধানীর জনজীবনের স্বাভাবিক জীবনযাত্রা। গাড়িতে বিশাল সিরিয়াল দেখা যায়, জ্যামের মধ্যে পড়ে আছে। এমন অবস্থা হয়েছে ঢাকা শহরে, মানে আর হাঁটা যাইতেছে না, আর গাড়ি ঘোড়া পাওয়া যাইতেছে না। 2-3 ঘন্টা করে দাঁড়া থাকা লাগতেছে। আমি বাসার থেকে বেরোচ্ছি সকাল 9টার সময়, কিন্তু এখন বাজে 11টা। আমি এখন পর্যন্ত কোনো বাস পাইনি। অনেক দুর্ভোগের মধ্যে দিয়ে কারণ বাজারে এসে পৌঁছলাম। আসতে আসতে খুবই কষ্ট হয়েছে। যখন অফিসে আসলাম এখানে 9টার দিকে, তখন দেখলাম পড়াশোনাটা পুরোপুরি ভিজে গেছে। এদিকে রাজধানীর পল্টন, মিরপুর, কাকরাইল সহ বেশ কিছু এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়। তলিয়ে যাওয়া রাস্তায় গাড়ির চাকার প্রায় অর্ধেক পানিতে ডুবে যায়। এতে ব্যাহত হয় সাধারণ মানুষের চলাচল। ফুটপাতে চলাচলকারীদেরও দুর্ভোগে পড়তে হয়। যাত্রাবাড়ির দুর্ভোগের চেয়েও আমি পল্টন মতিঝিলের এই বেল্টে আসলে বেশি দুর্ভোগ দেখলাম। সারা রাস্তায় পানি ভর্তি, চলাফেরা খুব অসুবিধা। আমরা আসলে আসছি নোয়াখালী থেকে, ওখানে আমরা দোকানে চালানোর জন্য আসি দেখি ঢাকার এই অবস্থা। তাহলে কিভাবে সম্ভব? এপার থেকে ওপারে পাওয়া যাচ্ছে না, আমাদের তো অস্বস্তিকর লাগতেছে। বর্ষা শুরু হলে এখনো মানুষ হাঁটতে পারে না। একটু পানি দিয়ে আইসি, বায়তুল মোকাররমের ওই পাশে, তারপরে বঙ্গোপসাগরের দক্ষিণ দিয়ে পানি উঠে মানুষ সব পড়ে গেছে। এর আগে ভোররাত থেকে প্রায় ঘণ্টা খানিকের ভারী বৃষ্টিতে রাস্তায় জলাবদ্ধতার কারণে দুর্ভোগ কয়েক গুণ বেড়ে যায়। নগরীর অলিগলি সহ বড় সড়কে পানি উঠায় অফিসগামী মানুষকে চরম বিপাকে পড়তে হয়। এমআর আমিন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর বিভিন্ন এলাকায় জলজটের কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। জলজট ও যানজটের খবর জানাতে এই মুহূর্তে ফার্মগেট এলাকায় আছেন সহকর্মী শাহরিয়ার জামান দীপ এবং মিরপুরে আছেন সহকর্মী রাশেদ বাপ্পি। সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। প্রথমেই যাচ্ছি দীপের কাছে। দীপ, এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর ফার্মগেটে। তো সকাল থেকে যে অবস্থাটির কথা আমরা জানাচ্ছিলাম, যানজটের যে অবস্থা, সে অবস্থা কিছুটা উন্নতি হয়েছে। কারণ আপনি জানেন যে সকাল থেকে যে বৃষ্টি হয়েছে, বৃষ্টি কিছুক্ষণ আগে থেমেছে এবং অফিস যে টাইমটি 9টার থেকে করা হয়েছে, রোজার মধ্যে আপনারা সবাই জানেন, সেই টাইমটি বেশি হয়েছে। যার কারণে কিন্তু যানজট কিছুটা থাকলেও এখন স্বাভাবিক অবস্থা রয়েছে, অর্থাৎ গাড়ি কিন্তু এখন চলছে। সকাল থেকে আমরা যেটি দেখতে পেয়েছিলাম যে গাড়িগুলি কিন্তু এক জায়গায় মানে থেমে গিয়েছিল, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে গাড়ির যে চলার গতি, সে গতিটি চলছে, তবে খুব কম গতিতে চলছে। এছাড়া আপনারা একটা বিষয় জানিয়ে রাখি যে অন্যান্য সময় আমরা আসলে যেটি দেখতে পাই যে সাধারণ যে পরিবহনগুলি রয়েছে, অর্থাৎ পাবলিক যে পরিবহনগুলি রয়েছে, সেই পরিবহনের সংখ্যা কিন্তু আজকে অনেক রয়েছে। কিন্তু আমরা সাধারণ যাত্রীরা যেটি বলছেন বা এখানকার কয়েকজন ড্রাইভারের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেটি বলছেন যে বৃষ্টির কারণে এবং কিছু কিছু জায়গায় পানি জমে যাওয়ার কারণে কিন্তু তাদের যে গতিপথ রয়েছে, সেই গতিপথে কিছুটা সময় লেগে যাচ্ছে। অর্থাৎ যেখানে তারা আধা ঘন্টা যেতে পারতো, সেখানে তাদের যেতে 1 ঘন্টা, অনেক ক্ষেত্রে 1.5 ঘন্টাও লাগছে। তবে সাধারণ যে যানজটের যে পরিস্থিতি আমরা দেখেছিলাম এর আগের 2টি সংবাদে, তার থেকে কিন্তু কিছুটা উন্নতি হয়েছে। অর্থাৎ গাড়ির যে গতি, সেই গতি কিন্তু এই মুহূর্তে রয়েছে। এবং আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, এখানে সকাল থেকে আমরা দেখতে পেয়েছিলাম যে রাস্তার মোড়ে মোড়ে কিন্তু অনেক যাত্রী আসলে অপেক্ষা করছিলেন গাড়ির জন্য। তারাও সেই যে যাত্রীদের যে অপেক্ষার চিত্র, সেটিও কিন্তু কিছুটা কমে এসেছে। এবং তারা আমাদেরকে যেটি বলেছেন যে তারা আসলে গণপরিবহনের সংখ্যা যেটি রয়েছে, সেটি কিন্তু স্বাভাবিক রয়েছে, যার কারণে হচ্ছে তাদের যে ভোগান্তির মাত্রাটা, সেই মাত্রাটি কিন্তু অতটা বাড়েনি। অর্থাৎ যারা অপেক্ষা করছিলেন তারা মোটামুটি সবাই
সবাই গাড়ি পেয়ে গেছেন। এখন কিছু নির্দিষ্ট স্টপেজে সাধারণ যাত্রীরা অপেক্ষা করছেন। তো যেটি এখানকার যে অবস্থা সেটি হচ্ছে যে বৃষ্টির কারণে আসলে কিছু কিছু জায়গায় যানজটের সৃষ্টি হচ্ছে। এছাড়া কিন্তু স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে এবং এখানকার ট্রাফিক বিভাগে যারা রয়েছে তাদের সাথে আমরা কথা বলছি, তারা আমাদেরকে যেটি বলেছেন যে এখন যে পরিস্থিতি আছে এই পরিস্থিতিতে হয়তোবা আর 1 থেকে 2 ঘন্টার মধ্যে ঠিক হয়ে যাবে। অর্থাৎ যে সাধারণ পরিস্থিতি সেই পরিস্থিতি হতে 1 থেকে আর 1.5 ঘন্টা সময় লাগবে। তো ফার্মগেটের এখনকার যে পরিস্থিতি রয়েছে যে এখানে যানজট থাকলেও কিন্তু ওরকম মানে গাড়ি চলছে, গাড়ির গতিপথ চলছে, গাড়ি এক জায়গায় থেমে নেই। এবং এখানকার যারা ট্রাফিক বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে এখন যে অবস্থাটি বিরাজ করছে সেই অবস্থাটি আসলে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে ঠিক হয়ে যাবে। এই মুহূর্তে মিরপুরে যানজট এবং বৃষ্টির কারণে বিভিন্ন জায়গায় পানি জমে যার কারণে সেখানে যানজটের সৃষ্টি হয়েছে মিরপুরে। সেখানে রয়েছে আমাদের রিপোর্টার রাশেদ বাপ্পি। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। যেমনটা বলছিলেন যানজটের কথা, আর আমি মিরপুরে এসে যেমনটা দেখতে পেয়েছি যানজট একই সঙ্গে জলাবদ্ধতা। আর এই আপনি জানেন যে বর্ষা শুরু হলেই বা বর্ষা কিছুটা বৃষ্টি হলেই কিন্তু রাজধানীর যে অবস্থা তৈরি হয়, দেখা যায় যে সামান্য একটু বৃষ্টিতেই পুরো রাজধানীর অনেক অংশই আমরা দেখি পানিতে তলিয়ে যায়। এখন মিরপুরের যে অংশটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বৃষ্টি শেষ হয়েছে, কিন্তু অনেকটা সময় হয়েছে, কিন্তু তারপরও কিন্তু এই এলাকার পানি এখনো নেমে যায়নি। অর্থাৎ এই এলাকাটি যারা ব্যবহার করছে তারা কিন্তু চরম ভোগান্তিতে পড়েছেন। একই সঙ্গে এই জলাবদ্ধতার কারণে আপনি জানেন যে রাজধানীতে বৃষ্টি হলে মূলত বৃষ্টিজনিত যে জলাবদ্ধতা হয় এবং এই বৃষ্টি এবং জলাবদ্ধতা দুটি মিলিয়ে কিন্তু আরেকটি সংকটের তৈরি হয়। সেই সংকটটি হচ্ছে যানজট। এই মিরপুরে কিন্তু সেই একই রকমের অবস্থা তৈরি হয়েছে। আমরা এখন যে সড়কের যে ডান পাশে মূলত রয়েছে এবং এর সড়কের বাম পাশে, অর্থাৎ এখান থেকে যে সড়কের বাম দিকে অর্থাৎ মিরপুরের যে 1 নম্বরের যে গোল চক্করটি রয়েছে এই পুরোটা সড়ক জুড়ে কিন্তু অসংখ্য যানবাহন আটকে আছে দীর্ঘ সময় ধরে, কিন্তু এখনো তারা কোনো গতি খুঁজে পাচ্ছে না। একই সঙ্গে হচ্ছে এই যানবাহনগুলোতে যারা বিভিন্ন গন্তব্যে যাবেন তারা কিন্তু অনেকেই অপেক্ষা করছেন যানবাহনের জন্য, যানবাহন খুঁজে পাচ্ছেন না। আমরা এখানকার যেসব সাধারণ মানুষ রয়েছে তাদের সঙ্গে কথা বলি যে তারা মূলত আমাদেরকে বলেছেন তারা কার উপরে এই দায়ভার চাপাবেন, তারা কি প্রকৃতি নাকি নিয়তি নাকি এই নগর নিয়ে যারা পরিকল্পনা করেন তাদের উপর, মূলত তারা দায়ভার কাদের উপর চালাবেন এবং এরকম ভোগান্তি মূলত কত বছর তাদেরকে পোহাতে হবে সেটা নিয়ে কিন্তু তারা প্রশ্ন তুলেছেন। আর এখনই যদি এই অবস্থা হয়, সামনে যখন বর্ষা মৌসুম আসবে একই সঙ্গে ঘন বৃষ্টি হবে, 2-1 দিন ধরে যদি বৃষ্টি হয় তখন যে কি পরিস্থিতির মধ্যে পড়তে হবে সেটি কিন্তু আমরা এই এখানকার পরিস্থিতি দেখেই কিন্তু আন্দাজ করতে পারছি। সুতরাং এখন এখানকার যারা অধিবাসী রয়েছে তাদের কিন্তু একটাই দাবি, নগরের যারা নীতি নির্ধারক রয়েছেন তারা যেন একটু হলেও যেন নজর দেন এই এখানকার জনসাধারণ অর্থাৎ রাজধানীবাসীর সামগ্রিক দুঃখ দুর্দশা, যেটা আমরা সবসময় বলে থাকি যে যানজট এবং জলাবদ্ধতা, এগুলো যেন মুক্তি পান তারা, এরকম একটি প্রত্যাশা কিন্তু তারা করেছেন। আর আমি একটু জানিয়ে রাখতে চাই সেটি হচ্ছে গত কয়েকদিন ধরে কিন্তু তীব্র গরম ছিল এবং এই গরমে কিন্তু প্রত্যেকেরই কিন্তু একটি প্রত্যাশার জায়গা ছিল যে কখন বৃষ্টি হবে, প্রকৃতি একটু ঠান্ডা হবে। বৃষ্টি কিন্তু হলো, সেই বৃষ্টি কিন্তু ঠিকই হলো। বৃষ্টির পর কিন্তু যে পরিস্থিতি এখন তৈরি হয়েছে সেটি কিন্তু বলা চলে মোটামুটি দুর্বিষহ এক পরিস্থিতি। অনেকেই কিন্তু প্রত্যাশা করেছিলেন, অনেকেই যারা মুসলিম রয়েছেন তারা রোজা রেখেছেন এই তীব্র গরমের মধ্যে, তারা কিন্তু একটু পরিশ্রান্ত বা একটু শান্তি পেয়েছিলেন এই বৃষ্টির কারণে, কিন্তু সেই বৃষ্টি কিন্তু তাদেরকে এখন ভোগান্তি নিয়ে এসেছে। সুতরাং বলা চলে প্রত্যেকেরই নগরবাসীর একটি দাবি যেন সামনের দিনগুলোতে তাদের এরকম ভোগান্তির মধ্যে পড়তে না হয় এবং কর্তৃপক্ষ যেন এদিকে সুদৃষ্টি দেন, এটি কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। আমার কাছে রাজু এই ছিল মিরপুর থেকে বৃষ্টিজনিত জলাবদ্ধতা এবং যানজটের সবশেষ খবর। রাজধানী মিরপুর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাশেদ বাপ্পি, জানাচ্ছিলেন জলজট ও যানজটের খবর। এর আগে ফার্মগেট এলাকা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শাহরিয়ার জামান দ্বীপ। অন্য প্রসঙ্গ, গরম আসার সঙ্গে সঙ্গে রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে তীব্র পানি সংকট। এতে চরম বিপাকে পড়েছেন এসব এলাকার বাসিন্দারা। স্থানীয় কাউন্সিলর ও ওয়াসার কাছে অভিযোগ দিয়েও প্রতিকার না পাওয়ার কথা বলছেন তারা। পুরো রাজধানীর সরবরাহ লাইন একই নেটওয়ার্কের মধ্যে আনলে এই সমস্যার সমাধান সম্ভব বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে রেশনিং এর মাধ্যমে সমস্যা সমাধানে কাজ চলছে বলে জানিয়েছেন ওয়াসার এমডি শফিক মোহাম্মদের রিপোর্ট। পানির চাহিদা রয়েছে 240 কোটি লিটার, আর প্রতিদিন পানির উৎপাদন হয় 245 কোটি লিটার। চাহিদার চেয়ে যোগান 5 কোটি লিটার বেশি হওয়া সত্ত্বেও প্রতিদিন রাজধানীর বিভিন্ন এলাকায় পানির জন্য হাহাকার পড়ে যায়। অথচ রমজানের শুরুতে সংবাদ সম্মেলন করে ওয়াসা দাবি করেছিল এবার রমজানে পানির কোনো সংকট তৈরি হবে না। শুষ্ক মৌসুমে ঢাকা শহরে পানির তেমন কোনো সমস্যা হবে না।
পকেট সমস্যা যেটা আমাদের সারা বছরই কিছু কিছু থাকে, সেটাই হয়তো বা থাকবে, কিন্তু সেটাকেও আমরা যাতে সঙ্গে সঙ্গে অ্যাড্রেস করতে পারি প্রস্তুতি আছে। সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে মধ্যরাত অবধি নানা কায়দা কৌশলে পানির জন্য এই নিরন্তর চেষ্টা চলছে রাজধানীর উত্তর কাফরুল এলাকায়। 24 ঘন্টায় মধ্যরাতে একবার দেখা মেলে পানির। সারাদিনও পানি আসে না, এক রাত 3টা-4টার সময় পানি আসে, নয় আসে না। 4-5 দিন তোমার পানি নেই, পানি বাগের অসুস্থ হয়ে পড়তে আছে। রোজার মাসের প্রথম 5 দিন পাইলাম, আর 6 রোজার পর থেকেই আমাদের এই ডিস্টার্বটা হইতেছে। অগত্যা কলসি হাড়ি পাতিল হাতে পানির জন্য এদিক সেদিক ছুটছেন রাজধানীর উত্তরা, মোহাম্মদপুর, রাজাবাজার, সূত্রাপুর সহ বিভিন্ন এলাকার বাসিন্দারা। ভাবি আর পানি নিয়েন না, আমাকে কল নষ্ট হয়েছে, আমরা নিজেরই পানি পাই না, বেরিয়ে লাগি ঝগড়া করতে পারবো, আরেক বেজ কোনোরকম কই হাতে পায়ে ধরে 1 গ্লাস পানি আনি। বাচ্চারা 3 দিন ধরে গোসল করে না, নিজে করি না, এখন হয়ে যায় রিক্সা দিয়ে যায় গোসল করে নিয়ে আসলাম, কাপড় ধুয়ে নিয়ে এলাম। লিখিত অভিযোগ করছি, আমাদের কাছে অফিসের কপিও আছে, তারা কোনো ফিডব্যাক দেয়নি এখনো। পানির জন্য ওয়াসার কাছে অভিযোগ জানিয়েও কোনো প্রতিকার না পাওয়ার কথা জানালেন স্থানীয় কাউন্সিলর। পানিটা বন্টনের কোনো কারণে কোনো জায়গায় স্তর নামছে, ওনার সাথে কথা বলছি, ওনারা আশ্বাস দিতে যে করবে। গরমে চাহিদা বেড়ে যাওয়ায় সাময়িক সমস্যা হচ্ছে জানিয়ে সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক। হঠাৎ করে গরম হওয়াতে পানির নিচের লেভেলটা নিচে নেমে গেছে, কাজে আমার প্রোডাকশনটা কমে যাচ্ছে, মানুষের চাহিদা বেড়েছে। বিভিন্ন এলাকায় পানির এই সংকটকে পকেট সমস্যা না বলে পুরো রাজধানীর পানি ব্যবস্থাপনা ত্রুটি হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। ঢাকার পানি সরবরাহ ব্যবস্থাকে একটি একক নেটওয়ার্কে আনার পরামর্শ দিলেন তারা। পদ্মা পানি আমি শুধু এই এলাকায় দেব, এইরকম প্ল্যান করলে এটা ভুল হবে। কারণ হলো যে কোনো সময় যে কোনো ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট হোক বা সাপ্লাই লাইনই হোক, সেখানে কোনো সমস্যা হতে পারে। এক জায়গায় সমস্যা হলে সেখান থেকে পানি অন্য জায়গায় নেওয়ার একটা ব্যবস্থা থাকতে হবে। হোল সিটিটাকে একটা নেটওয়ার্কের আওতায় আনাটা অত্যন্ত জরুরি। রাজধানীর 2 সিটি কর্পোরেশনে ওয়াসার গ্রাহক রয়েছে 4.25 লাখেরও বেশি। শফিক মোহাম্মদ, সময় সংবাদ, ঢাকা। যশোর মাদারীপুরে আলাদা ঘটনায় গুলিতে 2 জন নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহতরা মাদক ব্যবসায়ী, মারা গেছে বন্দুকযুদ্ধে। পুলিশ জানায়, গতরাতে যশোরের বাঘারপাড়া উপজেলার খাজুরা এলাকায় দুদল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলির খবর পেয়ে অভিযান চালানো হয়। ঘটনাস্থলে পৌঁছালে পালিয়ে যায় তারা। পরে সেখান থেকে গুলিবিদ্ধ অবস্থায় অজ্ঞাত ব্যক্তিকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি সহ বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার করা হয়। এদিকে মাদারীপুরের শিবচরে গুলিতে বাচ্চু খলিফা নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়। পুলিশের দাবি, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় 13টি মামলা রয়েছে। এদিকে মাদক ব্যবসার সঙ্গে জড়িত সন্দেহে রাজধানী থেকে 6 নারী সহ 33 জনকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, গতকাল সন্ধ্যা থেকে বাসাবোর ওয়াহাব কলোনি সহ আশপাশের এলাকায় অবস্থান নেয় পুলিশ। পরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এমন অভিযোগে 33 জনকে আটক করা হয়। এ সময় ইয়াবা সহ বেশ কিছু মাদক জব্দ করে পুলিশ। তাদের অধিকাংশই খারাপ এবং মাদক ব্যবসার সাথে জড়িত কিংবা মাদক সেবনের সাথে জড়িত আছেন বলে প্রকাশ আছে। তারপর আমরা আরেকটু যাচাই বাছাই করব। আমরা এ ব্যাপারে খুব সচেষ্ট আছি যাতে কোনো নিরীহ লোক আমাদের অসাবধানতার কারণে হয়রানির শিকার না হন। এই মুহূর্তে রাজধানী গেন্ডারিয়ার নামাপাড়া বস্তিতে মাদক বিরোধী অভিযান চালাচ্ছে পুলিশ। সেখানে আছেন সহকর্মী সেলিয়া সুলতানা। অভিযানের সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সেলিয়া। জুনায়েদ, এই মুহূর্তে গ্যান্ডারিয়া নামাপাড়ায় যে বিশেষ করে রেল লাইন ঘেঁষে যে বস্তিগুলো গড়ে উঠেছে এবং অস্থায়ী যে সব বসত বাড়ি গড়ে উঠেছে, বিশেষ করে টিন এবং অন্যান্য যারা একটু কিছুটা অন্য বিভিন্ন জায়গা থেকে সেই জায়গাটিতে অবস্থান করেন, সেই জায়গাটিতে দেখা গেল যে বিষয়টি, সেটি হলো মাদক বিরোধী যে অভিযানটি গ্যান্ডারিয়া থেকে চালানো হয়েছে, সেখানে প্রায় অন্তত এরই মধ্যে অন্তত 50 জনের বেশি মাদক বিক্রেতা এবং সেবনকারী এরকম আটক করা হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন এরই মধ্যে স্থানীয় যে থানা পুলিশ রয়েছে। এবং প্রত্যেকটি ঘরেই এখানে দেখা যাচ্ছে যে কিছু না কিছু পাওয়া যাচ্ছে, বিশেষ করে গাঁজা থেকে শুরু করে ইয়াবা এবং অনেক কোনো জায়গায় হেরোইন পর্যন্ত উদ্ধার করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের পাশাপাশি বিভিন্ন ক্রাইম সিন থেকেও কিন্তু এখানে অভিযানে অংশ নিয়েছে। আপনি জানেন যে রেল লাইন ঘেঁষে যে বসতিগুলো গড়ে ওঠে, যেসব বস্তি গড়ে ওঠে,
সেখানে আসলে কারোরই আসলে কোনো নির্দিষ্ট ঠিকানা আসলে থাকে না। সেক্ষেত্রে হচ্ছে অনেক ঘরে গিয়ে কিন্তু দেখা যাচ্ছে যে তালা ভেঙে অনেক মাদক উদ্ধার করতে হচ্ছে এবং করা হচ্ছেও, এবং প্রায় আধা ঘন্টার মধ্যেই কিন্তু আমরা দেখতে পেয়েছি বেশ বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর থেকে এখানে এই অভিযানটি পরিচালনা করছেন, এবং তারা মোটামুটি এই জায়গাটিতে রেল লাইন ঘেঁষে যে বস্তিটি রয়েছে সেই জায়গাটিতে প্রত্যেকটি জায়গায় কিন্তু তারা বিভিন্ন গলিগুলোতে যাচ্ছেন, এবং বিভিন্ন যে মানুষরা রয়েছেন যাদের ব্যাপারে বিভিন্ন সময় মাদক বিক্রেতা হিসেবে অভিযোগ পাওয়া গেছে সেই জায়গাগুলোতেও কিন্তু তারা হানা দিচ্ছেন, এবং সেই জায়গাগুলোতেও কিন্তু তারা খোঁজ খবর নিচ্ছেন যে কে কোথায় আসলে আছেন। আপনারা এই মুহূর্তে যে জায়গাটিতে আমরা আছি সেই জায়গাটি একদিকে যেমন এখানে যারা খুবই নিম্ন আয়ের মানুষ এবং এদের আসলে বিভিন্নজন বিভিন্ন ধরনের কাজে সাথে জড়িত, সেক্ষেত্রে আপনারা জানেন যে গত বেশ কয়েকদিন ধরেই আমরা দেখেছি সারা দেশব্যাপী মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। তারই অংশ হিসেবে কিন্তু আজ এই অভিযানটি পরিচালনা করা হয়, এবং এই এলাকাটিতে কিন্তু যেই মাদকের যে বিস্তার সেটির কিন্তু অন্যতম একটি জায়গা হিসেবে এই রেল লাইন ঘেঁষে যে নামাপাড়াটি গড়ে উঠেছে সেই নামাপাড়া থেকে কিন্তু এখানে বিভিন্নভাবে ব্যবসা পরিচালিত হয়। এবং আরো একটি বিষয় যদি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, যে এখান থেকে যে আমাদের যে বিভিন্ন থানার যে পুলিশ, বিভিন্ন ভারপ্রাপ্ত কর্মকর্তারা তারা প্রত্যেকেই কিন্তু এখানে এসেছেন, এবং সবগুলো থানা থেকেই কিন্তু এই জায়গাটিতে অভিযান পরিচালনা করা হচ্ছে, এবং এটি আরো প্রায় ঘন্টাব্যাপী পর্যন্ত চলবে বলে আমাদেরকে জানানো হয়েছে, এবং আরো বেশ ঘন্টাখানেক পরেই হচ্ছে আমরা পুরো যে পরিস্থিতি, কি পরিমাণ আসলে মাদক জব্দ করা হয়েছে এবং কি পরিমাণ আটক করা হয়েছে এক্সাক্ট তখন আসলে সঠিক পরিমাণটি আমরা জানাতে পারবো। তবে এখন পর্যন্ত 50 জনের বেশি কিন্তু আটক করা হয়েছে। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। রাজধানী গ্যান্ডারিয়া নামাপাড়া বস্তিতে মাদক বিরোধী অভিযান চালাচ্ছে মেট্রোপলিটন পুলিশ। সেখান থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সেলিয়া সুলতানা, জানাচ্ছিলেন অভিযানের সবশেষ অবস্থা। উচ্চ আদালতের জামিনের আদেশ জাল করে জেল থেকে বের হয়ে লাপাত্তা ইয়াবা মামলার 2 আসামি। এমন জালিয়াতির ঘটনা ধরা পড়ায় হতবাক খোদ উচ্চ আদালত। জালিয়াতির ঘটনায় কারা জড়িত তা তদন্তে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারকে নির্দেশ দিয়েছেন আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে এই জালিয়াতি করেছে আসামিরা। আফজাল হোসেনের রিপোর্ট। মাদক মামলায় জাল কাগজ দেখিয়ে জামিন নেয়ার ঘটনা উচ্চ আদালতে নতুন নয়। এবার জামিন আবেদন না করে ভুয়া জামিন আদেশে জেল থেকে বের হওয়ার ভয়াবহ জালিয়াতির ঘটনা ধরা পড়ল উচ্চ আদালতে। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, বিচারপতির নাম ও স্বাক্ষর জাল করে জামিনে বের হয়ে লাপাত্তা 90,000 পিস ইয়াবা মামলার 2 আসামি। এমনকি জামিন আদেশে যে আইনজীবীদের নাম ব্যবহার করা হয়েছে তারাও হতবাক এই জালিয়াতি দেখে। যে কোর্টের নাম ব্যবহার করে জালিয়াতি করা হয়েছে ওই আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, সুপ্রিম কোর্টের কর্মকর্তাদের যোগসাজশ ছাড়া এমন জালিয়াতি সম্ভব নয়। ঘটনা তদন্তে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারকে কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেকশনে এটা ফাইলটা তৈরি করি সেকশনে যাবতীয় প্রসেস করি, আইটি সেকশনে দিছে, আইটি সেকশন অর্ডারটা পাঠাই দিছে। অর্ডারটা পাঠাই দেওয়ার পরে বিচারিক আদালত তাদেরকে বেল বন্ড নিয়ে রিলিজ করে দিছে। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার সাহেবকে একটা ডাইরেকশন দিছে যে এটা নিয়ে একটা ইনকোয়ারি করতে, এবং রেজিস্ট্রার সাহেবকে আরেকটা ডাইরেকশন দিছেন যে একটা কমিটি গঠন করতে। কমিটি গঠন করে একটা রিপোর্ট। একই সঙ্গে তাদের জামিন বাতিল করে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। যে আদালতে ভুয়া জামিননামা দাখিল করে আসামিরা জামিনে বের হয়েছেন ওই আদালতের পিপি বলছেন, উচ্চ আদালতের নির্দেশ মেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আহমদ নূর এবং রাসেল তারা বারংবার আমাদের কোর্টে জামিন চেয়েছিল। আমি তীব্র বিরোধিতা করি। জজ সাহেব আমার সেই বিরোধিতার কারণে জামিন বারবার নাকচ করেছেন। অবৈধভাবে জামিন মুক্তি লাভ করে সেখানে আমাদের সবাই এই ব্যাপারে সোচ্চার হওয়া উচিত। সাম্প্রতিক সময়ে ইয়াবা ও ধর্ষণ মামলায় জামিন জালিয়াতির ঘটনা ঘটেছে উচ্চ আদালতে। সুপ্রিম কোর্টের তথ্যমতে নথি ও জামিন জালিয়াতির ঘটনায় এখন পর্যন্ত 40টি মামলা করা হয়েছে। এমন ঘটনা ঠেকাতে সুপ্রিম কোর্টের প্রশাসনকে আরো কঠোর হওয়ার পরামর্শ দিয়েছেন আইনজীবীরা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে।
অর্থনৈতিক অগ্রগতির সঙ্গে সড়ক পরিবহনের উপর নির্ভরশীলতা বাড়লেও বাড়েনি মান, সড়কের সঙ্গে রেল ও নৌপথের সমন্বয়ের সুপারিশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন থাইল্যান্ডের রাজকন্যা মহাচক্রী শ্রীনর্ধন। সকাল 10টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে তিনি সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী ও প্রধান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সহ প্রধানমন্ত্রী কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া থাইল্যান্ডের রাজকন্যার সঙ্গে থাকা সফরসঙ্গীরা এই সৌজন্য সাক্ষাতে অংশ নেন। কুশল বিনিময় ও দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে আলোচনা করা হয়। এর আগে 30 মে বুধবার চট্টগ্রামের টাইগার পাস এলাকায় পরিবেশ সংরক্ষণ প্রকল্প বাংলাদেশ থাইল্যান্ড ভিন্না ঘাস প্রকল্পের উদ্বোধন করেন থাইল্যান্ডের রাজকন্যা। 4 দিনের রাজকীয় সফরে 28 মে সোমবার ঢাকায় এসেছেন রাজকন্যা মহাচক্রী শ্রীনর্ধন। কুমিল্লায় হত্যা ও নাশকতার 2 মামলায় বেগম জিয়ার জামিন 24 জুন পর্যন্ত স্থগিত করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে জামিনের বিরুদ্ধে নিয়মিত আপিল করতে রাষ্ট্রপক্ষকে নির্দেশ দিয়েছেন আদালত। সকালে জামিনের বিষয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি শেষে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের 3 সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। এর আগে এই 2 মামলায় মঙ্গলবার হাইকোর্টের দেয়া জামিনও স্থগিত করেছিলেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কুমিল্লায় বাসে পেট্রোল ঢেলে আগুন দিয়ে 8 জনকে হত্যার অভিযোগে নাশকতার এই 2 মামলা দায়ের করা হয়েছিল। সোমবার এই 2 মামলায় হাইকোর্ট থেকে 6 মাসের জামিন পান বেগম জিয়া। এদিকে পতাকা অবমাননা ও ভুয়া জন্মদিন পালনের পৃথক মামলায় বেগম জিয়ার জামিন শুনানি শেষ হয়েছে। আজ দুপুর 2টায় বিষয়ে আদেশ দেবেন হাইকোর্ট। বাংলাদেশ থেকে 58 জন রোহিঙ্গা স্বেচ্ছায় রাখাইনে ফিরে গেছেন। মিয়ানমারের এমন দাবিকে মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্র বলে দাবি করেছে আশ্রয় নেয়া রোহিঙ্গারা। তারা বলছেন, আন্তর্জাতিক চাপ থেকে রক্ষা পেতে প্রত্যাবাসন নিয়ে বারবার অপকৌশল নিচ্ছে দেশটি। বিষয়টিকে মিয়ানমারের অভিনব প্রতারণা বলে মনে করছে সরকার। সুজাউদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে রিপোর্ট। গত বছরের 25শে আগস্ট মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের মুখে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় 7 লাখের বেশি রোহিঙ্গা। এরপর থেকে রোহিঙ্গাদের নির্যাতনের কথা শুনতে কক্সবাজারের উখিয়া ও টেকনাফে ছুটে আসেন বিশ্বের বিভিন্ন দেশের নেতৃবৃন্দ ও নানা মানবাধিকার সংস্থার প্রতিনিধিরা। এরপর থেকেই রোহিঙ্গাদের নিজের দেশে ফিরিয়ে নিতে আন্তর্জাতিক চাপের মুখে পড়ে মিয়ানমার। আন্তর্জাতিক এসব চাপ এড়াতে বিভিন্ন সময় নানা অপকৌশল অবলম্বন করেছে মিয়ানমার। গত 27শে মে স্টেট কাউন্সিলর ওয়াং সান সুচির অফিস থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, রাখাইনের উত্তরাঞ্চলে গত বছর সহিংসতার সময় পালিয়ে বাংলাদেশে চলে যাওয়া 58 জন মুসলিম তাদের নিজস্ব ব্যবস্থাপনায় ফিরেছেন মিয়ানমারে। আর এটাকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও মিয়ানমারের নতুন ষড়যন্ত্র বলে অভিযোগ বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের। আর তারা বারবার হয় তো তারা আর নলেজার 1080 ফ্যামিলি আছে আর তো হন বর্মাত গিয়েতে দিন সুন্দর জোটা হতা 52 জন 58 জন লোক বাংলাদেশ থেকে রেপার্টিশন হয়ে ওখানে গেছে, অবৈধভাবে এরকম একটা দিছে। ওটা হচ্ছে সম্পূর্ণভাবে মিথ্যা। প্রত্যাবাসন প্রক্রিয়া বাধাগ্রস্ত করার পাশাপাশি রোহিঙ্গারা যাতে নিজ দেশে ফেরত যেতে না পারে সেজন্যই মিয়ানমার নানা অপকৌশল অবলম্বন করছে বলে জানালেন কক্সবাজার বাঁচাও আন্দোলনের এ নেতা। কিছু প্রত্যাবাসনের কথা বলে সারা বিশ্বকে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছে। মূলত তারা প্রতারক এবং এই প্রতারণা করে তারা চাচ্ছে কোনোভাবে রোহিঙ্গারা যাতে তাদের দেশে ফিরে না যায়। আর জেলা প্রশাসনের এই শীর্ষ কর্মকর্তার মতে, মিয়ানমার মিথ্যাচার করে আবারও বিশ্ববাসীকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে। আমরা চাচ্ছি যে আমরা উভয় দেশ মিলে যে আমাদের ফর্মটা তৈরি হয়েছে, যে ফর্মটা ডেভেলপ হচ্ছে, এটার আলোকে প্রত্যাবাসন প্রক্রিয়া এবং জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ নিশ্চয়ই দ্রুততম সময়ে সম্পন্ন করতে পারবে। মিয়ানমার থেকে পালিয়ে তমরু 0 পয়েন্টে 4500 ও কক্সবাজারের উখিয়া টেকনাফে আশ্রয় নিয়েছে 11 লাখ রোহিঙ্গা। আর প্রত্যাবাসন চুক্তির 6 মাস পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত কোনো রোহিঙ্গাকে ফিরিয়ে নেয়নি মিয়ানমার। সময় সংবাদ, কক্সবাজার। মিয়ানমারের রাখাইনে মানবতা বিরোধী অপরাধের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে আন্তর্জাতিক অপরাধ আদালত ICC-তে আবেদন জানিয়েছেন রোহিঙ্গাদের পক্ষের আইনজীবীরা। এই আবেদনের সঙ্গে 400 রোহিঙ্গা নারী ও কিশোরীর 20 পৃষ্ঠার টিপসইও জমা দেওয়া হয়েছে। স্বাক্ষর জ্ঞানহীন হওয়ায় টিপসই নেওয়া হয়েছে বলে জানান আইনজীবীরা। রোহিঙ্গাদের উপর মিয়ানমার সেনাবাহিনীর জাতিগত নিধনের ঘটনায় সুষ্ঠু তদন্ত করতে এবং বিচারের আওতায় আনতে রোহিঙ্গাদের পক্ষে আবেদন করা হয়। রাখাইনে সেনাবাহিনীর বহু নারীকে ধর্ষণ করেছে এবং রোহিঙ্গাদের হত্যা করেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। মানবাধিকার সংগঠনগুলোর দাবি, আন্তর্জাতিক অপরাধ আদালতের লক্ষ্য হল মানবতা বিরোধী, যুদ্ধাপরাধী এবং গণহত্যার বিরুদ্ধে বিচার করা। রোহিঙ্গা নিধন যজ্ঞ সেরকমই একটি অপরাধ।
বাসের অগ্রিম টিকিট বিক্রির দ্বিতীয় দিনেও কাঙ্ক্ষিত দিনের টিকিট না পাওয়া সহ বিভিন্ন অভিযোগ রয়েছে সাধারণ যাত্রীদের। এজন্য রাজধানীর গাবতলী, মহাখালী ও সায়দাবাদ সহ বিভিন্ন বাস কাউন্টারে বাসের অগ্রিম টিকিট সংগ্রহ করতে দেখা গেছে যাত্রীদের। বরাবরের মতোই বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন সাধারণ মানুষ, সেই সঙ্গে কাঙ্ক্ষিত দিনের টিকিট না পাওয়ারও দাবি করেছেন অনেকে। তবে সব অভিযোগ অস্বীকার করে নিয়ম মেনেই টিকিট বিক্রির দাবি পরিবহন সংশ্লিষ্টদের। আবার নির্দিষ্ট কিছু দিনের টিকিট আগেই বিক্রি হয়ে গেছে বলে জানান তারা। সরকার থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া নেওয়া হচ্ছে না বলে জানান বাস মালিকরা। এদিকে বাসের ফিরতি টিকিট কবে থেকে পাওয়া যাবে তা এখনো ঠিক হয়নি বলে জানিয়েছেন বাস মালিকদের সংগঠন। টিকিট পেয়েছি, কাটলাম 13 তারিখের টিকিট, সকালে যাব জলঢাকা টিপলার আসছি 15 তারিখে টিকিট কাটার জন্য। এখন ওনারা বলতেছে 10-12 তারিখের টিকিট আছে, আমি তো আর ছুটি পাবো না 10-12 তারিখে, তাই আমি এখন জন্য আমি যাইতে পারবো কিনা এখন চিন্তা ভাবনা করতেছি। 14 তারিখের টিকিটটা আমার খুব প্রয়োজন, এখন পর্যন্ত আমি পাচ্ছি না আর কি। আমি চেষ্টা করতেছি নেওয়ার জন্য। এ পর্যন্ত যারা টিকিট গুলো নিয়েছে তারা শুধু 14 তারিখে নিয়েছে। একটা 14 তারিখে আমরা আর কতগুলো টিকিট দেবো? 1000-1200 দিতে পারি, তার বেশি না। এই অবস্থায় আছি। এখন যদি কেউ আসে, দেখেন এখন অ্যাভেলেবল টিকিট আছে 11, 12, 13, এগুলো তারা নিতে পারে, 15। এগুলো টিকিট তো কেউ নিচ্ছে না, সবাই চাচ্ছে 14 তারিখে। আমরা 14 তারিখে আর কতগুলো দিতে পারবো? দেশের অর্থনৈতিক অগ্রগতির সঙ্গে পাল্লা দিয়ে সড়ক পরিবহনের উপর বেড়েছে নির্ভরশীলতা। তবে ব্যাপ্তি বাড়লেও বাড়েনি সড়কের মান ও মানসম্মত যানবাহন। সড়ক ব্যবস্থাপনায় সংস্কারের পরামর্শ দিয়ে ব্যবসায়ীরা বলছেন, প্রয়োজনে সড়কের সঙ্গে রেল ও নৌপথের সমন্বয় করতে হবে। পরিবহন খরচ ও সময় সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার মতো নীতি কাঠামো প্রণয়নের তাগিদ বিশ্লেষকদের। সাজিদ রাজুর রিপোর্ট। দেশের অর্থনৈতিক অগ্রগতির মূল চাবিকাঠি যোগাযোগ ব্যবস্থা এখনো সড়ক নির্ভর। পণ্য ও যাত্রী পরিবহনের সিংহভাগই হয় সড়ক পথে, অথচ টেকসই ব্যবস্থাপনা না থাকায় দেশ জুড়ে সড়কের বেহাল দশা। তার উপর ক্রমেই বাড়ছে এ পথের ব্যবহার। ব্যবসায়ীরা মনে করেন, সড়কের পুরনো ভাঙাচোরা যানবাহন অপসারণ করে নতুন বাহন নিয়ে আসা এখন সময়ের দাবি। রেল ও সড়ক পথের সমন্বয় করলে কমবে ভোগান্তি। সেই সঙ্গে সংস্কারমূলক কাজের অগ্রগতি না হওয়ার নানা কারণও তুলে ধরেন তারা। পলিটিক্যাল উইল একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং আমার কাছে মনে হয় যে সড়ক পরিবহনের সঙ্গে যারা যারা জড়িত আছে তাদের লবিং ক্ষমতাটা একটু বেশি। সড়ক ব্যবস্থাপনায় আমি মনে করি যে সব জায়গাতে স্থানীয় সরকারকে এটার সাথে ইনভলভ করা প্রয়োজন। যার এলাকায় যতটুকু হাইওয়ে আছে সেই এলাকায় যাতে অবৈধ গাড়ি, রিক্সা, বেবি ট্যাক্সি যাতে চলতে না পারে। পরিসংখ্যান বলছে, প্রতি অর্থ বছরের বাজেটেই বিশেষ গুরুত্ব পায় সড়ক যোগাযোগ ব্যবস্থা, বাড়ানো হয় বরাদ্দ। সেই ধারাবাহিকতায় এবারও অগ্রাধিকার পাবে সড়ক যোগাযোগ খাত। বিশ্লেষকরা বলছেন, প্রশাসনিক দুর্বলতা ও দুর্নীতির কারণে সড়ক যোগাযোগ ব্যবস্থা বিশ্বমানের হয়ে উঠতে পারেনি। তাই আসছে বাজেটে শুধু বরাদ্দ বাড়ানো নয়, সড়কের উন্নয়নে সমন্বিত পদক্ষেপ নেয়ার তাগিদ এই অর্থনীতিবিদের। এডিপির যে অ্যালোকেশনগুলো হয় এই সব বিবেচনা প্রসূত হতে হবে, যার ফলে ট্রান্সপোর্টেশন কস্ট, ট্রান্সপোর্টেশন টাইম সেটা যেন সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। 4 লেন করি, 6 লেন করি, সড়ক ব্যবস্থাপনার যদি উন্নতি না করি তাহলে যতগুলো লেনই করা হোক না কেন এটা কোনো সলিউশন হবে না। ঢাকা চট্টগ্রাম হাইওয়ের সম্প্রসারণ সহ মহাসড়কগুলোকে 4 থেকে 6 লেনে উন্নীত করার পাশাপাশি সড়কে সার্ভিস লেন সংযুক্তির পরামর্শ তাদের। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। ময়মনসিংহের বিভিন্ন এলাকায় মাদকের আস্তানায় অভিযান চালাচ্ছে পুলিশ। এরই মধ্যে বিপুল পরিমাণ মাদক দ্রব্য সহ 8 জনকে আটক করা হয়েছে। সকালে মাদকের আস্তানা হিসেবে পরিচিত শহরের সানকিপাড়া এলাকায় শীর্ষ মাদক ব্যবসায়ী রেহানার বাড়িতে অভিযান শুরু করা হয়। এ সময় রেহানাকে ধরতে না পারলেও তার বোন সহ 6 জনকে আটক করে পুলিশ। পাশেই আরও কয়েকটি বাড়িতে তল্লাশি চালিয়ে ইয়াবা, হেরোইন, গাঁজা সহ বিভিন্ন ধরনের মাদক দ্রব্য জব্দ করা হয়। পরে সেখান থেকে মাদকের আরেকটি আখড়া কৃষ্ণপুর রেলওয়ে কলোনি ও একটি বস্তিতে অভিযান চালিয়ে আরও 2 মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এছাড়া রাজশাহী, রংপুর সহ দেশের বিভিন্ন জেলায় মাদক বিরোধী অভিযানে 250 জনকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী।
রাজশাহী ও বরিশালের সঙ্গে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের তারিখ ঘোষণায় উৎফুল্ল নগরবাসী। সেই সঙ্গে মেয়র পদে শীর্ষ দুই দলের সম্ভাব্য প্রার্থীরা নড়ে চড়ে বসেছেন। প্রস্তুত নির্বাচন কমিশন ও নৌশাদ আহমদ চৌধুরীর তোলা ছবিতে বিস্তারিত ইকরামুল আহমেদ রিপোর্টে। 2013 সালের 15 জুন সিলেট সিটি কর্পোরেশনের তৃতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচিত পরিষদের মেয়াদ আগামী 8 অক্টোবর শেষ হবে। নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী মেয়াদ পূর্তির 6 মাস আগে নির্বাচন করার কথা। সেই আলোকে আগামী 30 জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনের জন্য প্রস্তুত নির্বাচন কমিশনের আঞ্চলিক কার্যালয়। পাশাপাশি ভোটারদের মাঝে প্রত্যাশাও বাড়ছে। শান্তি সুষ্ঠুভাবে নির্বাচন হোক, যাতে সবাই গিয়ে ভোট কেন্দ্রে ভোট দিতে পারে। লেভেল প্লেইং ফিল্ড ওইটার প্রয়োজন প্রশাসনের তরফ থেকে। প্রাথমিক কার্যক্রম এবং যখন যে পর্যন্ত প্রয়োজন আমরা সেইভাবে প্রস্তুত আছি। ঘোষণার সঙ্গে সঙ্গে মেয়র পদে শীর্ষ দুই দলের সম্ভাব্য প্রার্থীরা নড়ে চড়ে বসেছেন। বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরীকে তার মেয়াদের 3 বছরের মতো জেলে কাটাতে হয়েছে। তারপরও যে সময়টুকু পেয়েছেন তাতে আগামী নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী তিনি। দিনে রাতে কাজ করে আমরা 60-70% কাজ আমি সম্পন্ন করতে পেরেছি আমার নির্বাচনী ইশতেহার। 2001 সালের 1 জুলাই সিলেট সিটি কর্পোরেশন প্রতিষ্ঠা লগ্ন থেকে মেয়রের দায়িত্বে থাকা আওয়ামী লীগ নেতা বদরুদ্দিন আহমদ কামরান 2003 ও 2008 সালে মেয়র পদে নির্বাচিত হন। অবশ্য 2013 সালে পরাজিত হন তিনি। তার আশা আগামী নির্বাচনে গণজোয়ার নৌকা প্রতীকের পক্ষেই থাকবে। প্রার্থীর দিকে না তাকিয়ে নৌকা প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে আমাদের নেতাকর্মীদের মধ্যে ইতিমধ্যে উৎসাহ উচ্ছ্বাস শুরু হয়েছে। 26.5 বর্গ কিলোমিটারের এই নগরীর ভোটার 3,21,200। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। কয়েক ঘন্টার বৃষ্টিতে জলজটের কারণে রাজধানীতে তীব্র যানজট, চরম দুর্ভোগে নগরবাসী। রাজধানীর বিভিন্ন এলাকায় পানি সংকট, চরম বিপাকে বাসিন্দারা। সরবরাহ লাইন একই নেটওয়ার্কে আনার পরামর্শ বিশেষজ্ঞদের। যশোর মাদারীপুরে মাদক বিরোধী অভিযানে নিহত 2 পুলিশ বলছে বন্দুকযুদ্ধ। ময়মনসিংহ চলছে মাদক বিরোধী অভিযান। উচ্চ আদালতের জামিনের আদেশ জাল করে মুক্তি নিয়ে লাপাত্তা 2 ইয়াবা ব্যবসায়ী, হতবাক আদালত। জড়িতদের শনাক্তে তদন্তের আদেশ। এবং আন্তর্জাতিক চাপ সামাল দিতে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে মিথ্যাচার করছে মিয়ানমার, দাবি আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের। প্রত্যাবাসনের ঘোষণা প্রতারণা বলছে প্রশাসন। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি। যে কোনো বাংলা লিঙ্ক রবি নম্বর থেকে সময় সংবাদের খবর অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *V লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরের সঙ্গে থাকুন সময়।